সুপ্রিয় দর্শক, ছুটে চলেছি ওয়েস্ট বেঙ্গল রাজ্যের পাহাড়ি জনপদ তথা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ভ্রমণ ছিল। যেহেতু ছোটকাল থেকে আমি ভ্রমণ করতে ভালোবাসি, সেহেতু এই ভ্রমণটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ছিল। শিলিগুড়ি থেকে দার্জিলিং ৭৭ কিলোমিটার এবং সোমনাথ নামক একজন ড্রাইভারকে সাথে নিয়ে ছুটে চলেছি পাহাড়ের টানে তথা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সময় ২.৫ ঘন্টার উপরে লাগতে পারে যদি রাস্তার অবস্থা ভালো থাকে। তো আপনাদেরকে পাহাড়ের নগরী তথা দার্জিলিংয়ে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব, শুনতে থাকুন। দার্জিলিং বা দার্জিলিং এটা নেপালি শব্দ, কেউ কেউ বলে থাকেন এটা তিব্বতী শব্দ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর ও পৌরসভা। এই শহরটি হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীতে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৭০০ ফুট তথা ২,০৪২ মিটার উচ্চতায় অবস্থিত। শহরটি চা শিল্প, বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলের জন্য বিখ্যাত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পশ্চিমবঙ্গের আংশিক স্বায়ত্তশাসিত জেলা দার্জিলিংয়ের সদর দপ্তর এই শহরেই অবস্থিত। যতদূর জানা যায়, ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক প্রশাসন এই এলাকায় একটি স্যানিটোরিয়াম ও একটি সামরিক ডিপো স্থাপন করার পর এই শহরের নথিবদ্ধ ইতিহাস এর সূচনা হয়। এরপর এই অঞ্চলে প্রচুর চা বাগান গড়ে ওঠে এবং চা উৎপাদকেরা কালো চায়ের সংকর উৎপাদন করতে শুরু করেন এবং নতুন ধরনের গাজন প্রক্রিয়ার উদ্ভাবন করেন। এর ফলে যে বিশেষ দার্জিলিং চায়ের উদ্ভব ঘটে তা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভ করে এবং বিশ্বের সর্বাধিক জনপ্রিয় কালো চাগুলির মধ্যে অন্যতম আসন গ্রহণ করে। দার্জিলিং হিমালয়ান রেল এই শহরকে সমতলের সঙ্গে যুক্ত করেছে। ভারতের যে অল্প কয়েকটি বাষ্পচালিত ইঞ্জিন এখনও কার্যকরী তার মধ্যে এই রেলের অন্তর্গত। দার্জিলিংয়ের ইতিহাস সিকিম, নেপাল, ভুটান ও ব্রিটিশ ভারতের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত সিকিম রাজ্য দ্বারা দার্জিলিং সংলগ্ন পাহাড়ি অঞ্চল এবং নেপাল রাজ্য দ্বারা শিলিগুড়ি সংলগ্ন তরাই সমতল অঞ্চল শাসিত হতো। ১৭১৮ খ্রিস্টাব্দ থেকে নেপালের গোর্খারা সমগ্র পাহাড়ি অঞ্চল অধিকারের চেষ্টা শুরু করলে সিকিম রাজ্যের সোলগ্যার তাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে থাকে। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে নেপালিরা তিস্তা নদীর তীর পর্যন্ত সিকিম সেনাবাহিনীকে হটিয়ে দিতে সক্ষম হয়। এই সমগ্র উত্তর সীমান্তে নেপালিদের বিজয়ের যাত্রা রুখতে ব্রিটিশরা তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। ১৮১৪ খ্রিস্টাব্দে সংঘটিত ইঙ্গ-গোর্খা যুদ্ধের ফলে গোর্খারা পরাজিত হয়ে পরের বছর সগৌলি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির ফলে সিকিম রাজ্য থেকে
অধিকৃত মেচি নদী থেকে তিস্তা নদী পর্যন্ত সমস্ত অঞ্চল নেপালিরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সমর্পণ করতে বাধ্য হয়। 1817 খ্রিস্টাব্দে ইতালিয়া চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চল সোসগ্যালকে ফিরিয়ে দিয়ে সিকিম রাজ্যের সার্বভৌমত্ব সুনিশ্চিত করে। 1828 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক প্রতিনিধি দল নেপাল সিকিম অঞ্চলের সীমান্তে তাদের যাত্রাকালে দার্জিলিং অঞ্চলে অবস্থান করার সময় এই স্থানে ব্রিটিশ সেনাবাহিনীর স্বাস্থ্য উদ্ধার কেন্দ্র নির্মাণ করার সিদ্ধান্ত নেন। 1835 খ্রিস্টাব্দে কোম্পানি সোসগ্যালের নিকট হতে মহানন্দা নদীর পশ্চিমাঞ্চল লিজ নেন। 1849 খ্রিস্টাব্দে সিকিম রাজ্য আর্থার ক্যাম্পবেল নামক কোম্পানির একজন আধিকারিক এবং জোসেফ ডাল্টন হুকার নামক একজন উদ্ভিদবিদ এবং অভিযাত্রীকে গ্রেপ্তার করলে কোম্পানি তাদের মুক্ত করার জন্য সেনাবাহিনী পাঠায়, যার ফলে 1850 খ্রিস্টাব্দের মধ্যে কোম্পানি 640 বর্গ মাইল অর্থাৎ 1700 স্কয়ার কিলোমিটার এলাকা অধিকার করে নেয়। 1864 খ্রিস্টাব্দে ভুটান এবং ব্রিটিশরা সিনজুলা চুক্তি স্বাক্ষর করলে কালিম্পং এবং পাহাড়ের গিরিপথগুলির উপর ব্রিটিশ রাজের অধিকার হয়। ব্রিটিশ ও সিকিমের মধ্যে ক্রমবর্ধমান বিবাদের ফলে 1865 খ্রিস্টাব্দে তিস্তা নদীর উপর পূর্ব তীরের অঞ্চলগুলি ব্রিটিশদের হস্তগত হয়। 1864 খ্রিস্টাব্দের মধ্যে হতে 1866 খ্রিস্টাব্দের মধ্যে 1234 বর্গ মাইল তথা 3200 বর্গ কিলোমিটার ক্ষেত্রফল গ্রীষ্মকালে সমভূমি দার্জিলিং জেলা গঠিত হয়, যা বর্তমানে একই আকার। ব্রিটিশ আধিকারিকেরা দার্জিলিং এর মনোরম আবহাওয়ায় বসবাস শুরু করলে দার্জিলিং একটি শৈল শহর ও স্বাস্থ্য উদ্ধার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। আর্থার ক্যাম্পবেল এবং রবার্ট নেপিয়ার এই শৈল শহর গঠনে অগ্রণী ভূমিকা নেন। তাদের এই প্রচেষ্টার ফলে 1835 থেকে 1849 খ্রিস্টাব্দের মধ্যে পাহাড়ের ঢালে চাষাবাদ ও ব্যবসা বাণিজ্য শুরু হলে দার্জিলিংয়ের জনসংখ্যা শতগুণ বৃদ্ধি পায়। 1839 থেকে 1842 খ্রিস্টাব্দের মধ্যে সমতলের সঙ্গে সংযোগকারী প্রথম সড়ক নির্মিত হয়। 1848 খ্রিস্টাব্দে ব্রিটিশ সৈন্যদের জন্য অস্ত্রাগার নির্মিত হয় এবং 1850 খ্রিস্টাব্দে এই শহরকে পৌরসভায় পরিণত করা হয়। 1856 খ্রিস্টাব্দে থেকে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হলে বেশ কিছু ব্রিটিশ চা প্রস্তুতকারী কারক এই স্থানে বসবাস শুরু করেন। 1864 খ্রিস্টাব্দে দার্জিলিং শহরকে বেঙ্গল প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন রাজধানী রূপে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। স্কটিশ ধর্মপ্রচারকরা ব্রিটিশ আদিবাসীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুরু করেন। 1881 খ্রিস্টাব্দে দার্জিলিং হিমালয়ান রেল চালু হলে শহরের উন্নয়ন আরও দ্রুত গতিতে বৃদ্ধি পায়। ব্রিটিশ শাসনকালের শুরুতে দার্জিলিংকে অর্থনৈতিকভাবে অনুন্নত জেলা হিসাবে গণ্য করা হতো, যার ফলে ব্রিটিশ ভারতের অন্যান্য জেলাতে প্রযোজ্য আইন এই অঞ্চলে বলবৎ হতো না। 1919 খ্রিস্টাব্দে এই অঞ্চলকে একটি পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় দার্জিলিং অঞ্চলের চা বাগানগুলিতে অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়ে। 1934 খ্রিস্টাব্দে সশস্ত্র বিপ্লবীরা বাংলার গভর্নর স্যার জন অ্যান্ডারসনকে হত্যার চেষ্টা করেন। 1940 এর দশকে এই জেলার চা শ্রমিকদেরকে সংগঠিত করে কমিউনিস্টরা ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে জাতীয়বাদী আন্দোলন শুরু করেন। 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতার পর দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং
ও তরাই অঞ্চলের কিয়দাংশ নিয়ে নির্মিত দার্জিলিং জেলাকে পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে যুক্ত করা হয়। পাহাড়ে নেপালিরা প্রধান জনগোষ্ঠী হিসেবে বসবাস করলেও তরাই সমতলের ভারত ভাগের ফলে পূর্ব পাকিস্তান থেকে আগত বিশাল জনসংখ্যক বাঙালি উদ্বাস্তুরা বসবাস করতে শুরু করে। নেপালিদের দাবিগুলির প্রত্যুত্তরে পশ্চিমবঙ্গ সরকারের নিস্পৃহ মনোভাবে বিংশ শতাব্দীর 50 ও 60-এর দশকে দার্জিলিংয়ের স্বায়ত্তশাসন এবং নেপালি ভাষার স্বীকৃতির দাবি ওঠে। 1975 খ্রিস্টাব্দে সিকিম নামক একটি নতুন রাজ্যের উদ্ভব হলে এবং ভারত সরকার দ্বারা নেপালি ভাষাকে ভারতীয় সংবিধান অনুসারে প্রাতিষ্ঠানিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের নিস্পৃহতা লক্ষ্য করে এই অঞ্চলে গোর্খাল্যান্ড নামক একটি নতুন রাজ্য তৈরির জন্য বিংশ শতাব্দীর 80-র দশক জুড়ে ব্যাপক ও হিংসাত্মক আন্দোলন শুরু হয়। 1988 খ্রিস্টাব্দে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ও সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের ফলে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ নামক একটি নির্বাচিত প্রতিনিধি দলের সৃষ্টি করা হয়, যাদের উপর এই জেলার প্রশাসনিক স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়। 2008 থেকে 9 সাল নাগাদ ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার গোর্খা জনমুক্তি মোর্চার পৃথক রাজ্যের দাবি মেনে নিতে অস্বীকৃতি হলে পুনরায় ধর্মঘট আন্দোলন শুরু হয়। 2011 খ্রিস্টাব্দের জুলাই মাসে ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার ও গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে একটি চুক্তির ফলে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নামক একটি নতুন স্বায়ত্তশাসিত পার্বত্য পরিষদ গঠন করে এই জেলাকে প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হয়। দার্জিলিং শহরে হিমালয়ের পাহাড়ি অঞ্চলে নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে। দার্জিলিং গড় তাপমাত্রা 15.98 ডিগ্রি সেলসিয়াস ও গড় সর্বনিম্ন তাপমাত্রা 8.9 ডিগ্রি সেলসিয়াস। শহরের গড় তাপমাত্রা 5 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ঘোরাফেরা করে। 1905 সালের 11 ফেব্রুয়ারি দার্জিলিং শহরের সর্বনিম্ন তাপমাত্রা -24 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এই শহরে প্রতি বছর গড়ে 126 দিন বৃষ্টিপাত হয় ও বার্ষিক গড় বৃষ্টির পরিমাণ 309.2 সেন্টিমিটার। জুলাই মাসে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। এই ভারী বৃষ্টিপাত এবং ক্রমবর্ধমান বৃক্ষচ্ছেদ ও অপরিকল্পিত নগরায়ন ব্যাপক ধস সৃষ্টি করে জীবন ও ধনসম্পদের ক্ষতি সাধন করে থাকে। যতদূর পর্যন্ত জানা যায়, দার্জিলিংয়ে দুটি শীর্ষ পর্যটন ঋতু রয়েছে: সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং এপ্রিল থেকে মে। 2014 সালের একটি গবেষণা পরামর্শ দেওয়া হয়েছে যে গার্হস্থ্য পর্যটন হলো শহরের অবকাশ ব্যবসা ভিত্তিক চৌরাস্তা, যেখানে আমি আপনাদের দেখিয়েছি, ম্যাল রোড, চকবাজার, নেহরু রোড এবং জাকির হোসেন রোডের সংযোগ স্থল হলো একটি জনপ্রিয় কেনাকাটা এবং জমায়েতের এলাকা, যেখানে একজন পর্যটক রঙিন এবং দেহাতি স্থানীয় পোশাক পরে তাদের ছবি তুলতে পারেন। নিচের চা বাগানগুলির বিশেষ করে বিদেশি পর্যটকদের দ্বারা পরিদর্শন করা হয়। কিছু প্ল্যান্টেশনের পুরনো বাংলোগুলিকে ডিলাক্স লজিংয়ে রূপান্তরিত করা হয়েছে, যেখানে কক্ষগুলি যে কোনো বৈশ্বিক মান অনুসারে খুব বেশি ভাড়া নেওয়া হয়, কিন্তু পর্যটক সত্যজিৎ রায়ের মধ্যে উদ্বৃত্ত একটি শান্তিপূর্ণ, অপ্রীতিকর এবং মনোরম ল্যান্ডস্কেপ থেকে পালাতে পছন্দ করেন। 1962 এর চলচ্চিত্র কাঞ্চনজঙ্ঘা, যেটা একটা সিনেমার গল্প। তো 1860 সালের প্রথম দিকে দার্জিলিং একটি গুরুত্বপূর্ণ
পর্যটন গন্তব্য হয়ে ওঠে। 1991 সালে ভারতের অর্থনৈতিক উদারীকরণের পর থেকে দার্জিলিংয়ের পর্যটন সস্তা হয়ে ওঠে এবং দার্জিলিং একসময় বিলাসবহুল গন্তব্য হিসেবে বিবেচিত গণপর্যটনের জন্য অ্যাক্সেসযোগ্য হয়ে উঠেছে। 2016 সালের একটি সমীক্ষায় 2009 থেকে 14 সালের মধ্যে দার্জিলিং শহরে পর্যটকদের আগমন রেকর্ড করা হয়েছে, যা 2010 থেকে 11 মৌসুমে 24,32,055 জনের মধ্যে সর্বনিম্ন থেকে 2012 থেকে 13 সালে সর্বোচ্চ 48,86,075 ছিল। বড় সংখ্যাগরিষ্ঠ ছিল অভ্যন্তরীণ পর্যটক। বিদেশি পর্যটকদের মধ্যে কখনোই 35,000-এর বেশি বার্ষিক দর্শনার্থী ছিল না। ন্যারো গেজ দার্জিলিং হিমালয়ান রেল বা যেটাকে বলা হয় DHR, দার্জিলিং হিমালয়ান রেল দ্বারা দার্জিলিং পৌঁছানো যায়, যা শিলিগুড়ি থেকে 88 কিলোমিটার অর্থাৎ 55 মাইল দীর্ঘ পথ ভ্রমণ করে। বাষ্পীয় ইঞ্জিন দ্বারা টানা এটি প্রতি ঘন্টায় 20 কিলোমিটার তথা 12 মাইল থেকে 25 কিলোমিটার তথা 16 মাইল গতিতে চলে। যদিও সেবাটি 19ঊনবিংশ শতকে শুরু হয়েছিল, মানুষ এবং মালবাহী বাহনকে দক্ষতার সাথে স্থানান্তর করার জন্য, তবে এর প্রাথমিক ক্লায়েন্টরা আজ পর্যটক যারা একটি বিগত যুগের ভ্রমণের গতিশীলতা অনুভব করার সুযোগটি উপভোগ করছে। এর সমর্থনের জন্য একটি আন্তর্জাতিক ও জাতীয় প্রচারণার পর রেলওয়েকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। 1999 সালের ডিসেম্বরে মরক্কোতে অনুষ্ঠিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 23তম অধিবেশনে এটা স্বীকৃতি দেন। যতদূর পর্যন্ত জানা যায়, পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক এটি একটি চিড়িয়াখানা। এখানে লাল পান্ডা, তুষার চিতা, তিব্বতীয় নেকড়ে সহ পূর্ব হিমালয়ের প্রচুর বিপদগ্রস্ত এবং বিলুপ্ত পক্ষী এবং প্রাণীদের দেখতে পাওয়া যায়। দর্শনীয় স্থানসমূহ দার্জিলিংয়ে যা রয়েছে তার ভিতরে এই চিড়িয়াখানাটি অন্যতম। ভুটিয়া বস্তি মনেস্ট্রি, এটা একটি ধর্ম প্রচারক বা তারা থাকেন। ধীরধাম মন্দির, এটি কাঠমান্ডুর বিখ্যাত পশুপতিনাথ মন্দিরের অনুরূপ। বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম, এই জাদুঘর গাছপালা এবং পশু পাখিদের প্রাকৃতিক পরিবেশের অন্দরে প্রবেশ করায়। লাউডস বোটানিক্যাল গার্ডেন, এই উদ্যানে অর্কিড, রোডোডেন্ড্রন, ম্যাগনোলিয়া, প্রিমুলা, ফার্ন সহ নানা জাতের হিমালয়ান উদ্ভিদ পাওয়া যায়। লেবং রেস কোর্স, এটি পৃথিবীর সবচেয়ে ছোট এবং সর্বোচ্চ রেস কোর্স। ঘুম বৌদ্ধ মনেস্ট্রি, এটি এই অঞ্চলের সর্ববৃহৎ মনেস্ট্রি। দার্জিলিং জয়রাইড, লিম্বুগাঁও, জাপানি বুদ্ধ মন্দির, লালকোঠি রোড, শান্তি প্যাগোডা, লালকোঠি রোড ইত্যাদি। দর্শনীয় জায়গার ভিতরে অন্যতম মেল রোড অর্থাৎ মল রোড, যেখানে রয়েছে অবজারভেটরি হিল, ধীর রাম মন্দির এবং বৌদ্ধ
সংরক্ষণালয় এই পর্যবেক্ষণ পাহাড়ের উপর অবস্থিত, যেটা আমি পরবর্তীতে বিস্তারিত ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর